আসসালামু আলাইকুম। আমি পদ্মজা। পর্ব ৫৭ লিখেছেন ইলমা বেহরোজ। ঘন কুয়াশা বেয়ে শীতল বিকেল নেমেছে ধীরে ধীরে। পদ্মজা আলোকে বুকের মাঝে মিলিয়ে দোতলার বারান্দায় দাঁড়িয়ে আছে। তার চোখের দৃষ্টি বাড়ির গেটের দিকে। বাড়ির সব পুরুষেরা সকালে বেরিয়েছে রানীর খোঁজে, এখনো ফেরেনি। সে নিজের ইচ্ছায় হারিয়ে যায়, তাকে কি আর খুঁজে পাওয়া যায়? তবুও পদ্মজা চাইছে রানীকে যেন অক্ষত অবস্থায় ফিরে পাওয়া যায়। আলো সারাদিন মায়ের জন্য কাঁদছে, মায়ের আদরের জন্য ছটফট করছে। আলোর অস্থিরতা দেখে পদ্মজার দুই ঠোঁট কেঁপেছে। জান প্রাণ দিয়ে চেষ্টা করছে মায়ের মতো আদর করার, কিন্তু সে তো আলোর মা না। আলোর মায়ের গন্ধ তার গায়ে নেই। রানী মা হয়ে কি করে পারল আলোকে ছেড়ে যেতে? পৃথিবীর সব মা একরকম হয় না। সবার মা সন্তানের জন্য ত্যাগ করতে জানে না, দুঃখ আপন করে নিতে জানে না। পদ্মজা আলোর কপালে চুমু দিয়ে মেয়েটা চুপ করে আছে। চারদিকে কুয়াশার ধোয়া ধোয়া, ডুবি ডুবি স্তব্ধ হয়ে আছে সময়। একতলা থেকে আমিনার বিলাপ শোনা যাচ্ছে। তিনি এত কাঁদতে পারেন? পদ্মজা ঘুরে দাঁড়ালো ঘরে যেতে, তখনই সামনে পড়ল ফরিনা। পদ্মজা হাসার চেষ্টা করে বলল, আম্মা আপনি? আলো ঘুমিয়েছে? না, জেগে আছে। পদ্মজা আলোর কপালে আবার চুমু দিল। ফরিনা বলল, রানীকে কি পাওয়া যায় বউ? জানি না আম্মা। পদ্মজার নির্বিকার শব্দ। আলমগীর রুম্পার লইয়া কই গেছে জানো তুমি? ওরা ভালো আছে তো? আপনাকে সেই দিন বলেছি আম্মা। জানি না আমি। ফরিনা আবার প্রশ্ন করল না। তিনি নারিকেল গাছের দিকে চোখের দৃষ্টি নিবদ্ধ করেন। পদ্মজা সেকেন্ড কয়েক সময় নিয়ে ফরিনাকে দেখল। ফরিনা আগের মতো ছটফট নেই, নিশ্চুপ হয়ে গেছেন। আগে মনে হতো তিনি মনে মনে কোনো কঠিন কষ্ট পুষে রেখেছেন, কিন্তু এমন কোনো শক্তি আছে যার জন্য তিনি হাসতে পারেন, বেঁচে আছেন। আর এখন দেখে মনে হচ্ছে সেই শক্তিটা নষ্ট হয়ে গেছে। জীবনের আশা আলো ডুবে গেছে। কথাগুলো ভেবে পদ্মজা চমকে ওঠে। সে তো আনমনে নিজের অজান্তেই সব ভাবছে, কিন্তু সত্যি কি এমন কিছু হয়েছে? পদ্মজা আগ্রহ নিয়ে ফরিনাকে প্রশ্ন করল, আম্মা আপনি আমাকে কিছু বলতে চান? পদ্মজা তীর্থের কাকের মতো ফরিনার দিকে তাকিয়ে রইল। ফরিনা ঝরঝর করে কেঁদে ফেলল। হঠাৎ যেন পাহাড়ের শক্ত মাটির দেয়াল ভেঙে ঝর্ণার ধারা বেয়ে ভেঙে গেল। পদ্মজা খুব অবাক হলো। ফরিনা আঁচলে মুখ চেপে ধরল। পদ্মজা উৎকণ্ঠা, আম্মা আম্মা আপনি কাঁদছেন কেন? কি হয়েছে বলুন না আমাকে। কি বলতে চান আমাকে? আচমকা আমিনার কান্নার শব্দ আলো ওর ভয় পেয়ে যায়। সে জোরে জোরে কাঁদতে থাকে। পদ্মজা আলোকে শান্ত করার চেষ্টা করে। বারান্দায় পায়চারি করে আদরে কণ্ঠে বলল, মা কেঁদো না, কেঁদো না, কিছু হয়নি তো, মামি আছি তো। আলো জানে ছেড়ে কাঁদছে, কান্না থামাচ্ছে না। বেশ অনেকক্ষণ পর আলো কান্না থামায়। সাথে সাথে পদ্মজা ফরিনার দিকে এগিয়ে আসে, প্রশ্ন করল, বলুন আম্মা, কি বলতে চান আমাকে? কিছু না বলেই তড়িঘড়ি করে দোতলা থেকে নেমে যায় তিনি। পদ্মজা অসহায় হয়ে অনেকবার ডাকল, তিনি শোনেননি। পদ্মজা বিরক্ত নিয়ে বাইরে তাকায়, দেখতে পায় মজিদ হাওলাদারকে। তিনি আলোক ঘর পেরিয়ে অন্দরমহলের দিকে আসছেন, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন।
পায়ে ব্যথা পেয়েছেন নাকি? পদ্মজা নিচতলায় যাওয়ার জন্য উদ্যত হয়। তখনই মাথায় আসলো, কোনোভাবেই কি আব্বাকে দেখা আম্মার ভয় পেল আর উত্তর না দিয়ে চলে গেল। পদ্মজা মিলিয়ে ফেলল উত্তর, এমনটাই হয়েছে। ঘরের গোপন খবর দিতে চেয়েছিলেন ফরিনা, কিন্তু ঘরের মানুষ দেখে আর দিতে পারল না। আচ্ছা, তিনি এমন হাউমাউ করে কাঁদছিলেন কেন? পদ্মজার কপালের চামড়া কুঁচকে যায়। পদ্মজা মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়ায়। আলোর পিঠে হাত বোলাতে বোলাতে ভাবে পেছনের সব অদ্ভুত ঘটনা। রুম্পা পাগলামের অভিনয় করত, তাকে ভয়ে বন্দি রাখা হয়েছিল, অথচ বাড়ির কেউ এতে ভ্রুক্ষেপ করত না। রুম্পা দিনের পর দিন না খেয়েছিল। পদ্মজা যতটুকু বুঝেছে, ফরিনা খুব ভালোবাসতেন রুম্পাকে, তাহলে তিনি কোনো খাবার নিয়ে যেতেন না রুম্পার ঘরে। লতিফা চোখ রাখত, রুম্পা লতিফাকে দেখে ভয় পেয়েছিল। সেই দিন সে জানতে পারে রুম্পা পাগল না। সেই দিন রাতেই বাবলু নামের কালো একটা রুম্পাকে মারতে চেয়েছিল। এত সব কার নির্দেশে হচ্ছে? কে এই বাড়ির আদেশদাতা আর কে আলমগীর? কি করে জানলো রুম্পা খুন হতে চলেছে? এরপর একটা খুন হলো, অথচ ভোর হওয়ার আগেই সেই লাশ উধাও হয়ে গেল। কেউ খুনির খোঁজ করল না। তারপর রুম্পা বা আলমগীরের কথা রানী আর ফরিনা ছাড়া কেউ জিজ্ঞাসাও করল না। এই বাড়ির মানুষ যেন জীবিত থেকেও মৃত। কি চলছে আড়ালে? এরপর আলমগীর তাকে এই চাবি দিল। চাবিটা কিসের? রুম্পা ভাবছিল। রুম্পা বলছিল, উত্তরে জঙ্গলে ধরক্ত। এ কথার মানেই বা কি? পদ্মজা দ্রুত দুই চোখ বন্ধ করে ফেলল। তার মাথা ব্যথা করছে, কপালের রগ দপদপ করছে। রানীর নিখোঁজ হওয়ার ব্যাপারটা পুরোপুরি মাথা থেকে বেরিয়ে যায়। সে গাঢ় রহস্যের টানে উন্মাদ হয়ে ওঠে। বাড়িতে খলিল রিদওয়ান নেই, এই সুযোগ জঙ্গলে তাকে যেতেই হবে। পরিবেশে অস্পষ্টতা ক্রমে ক্রমে ছড়িয়ে পড়ে। বিকাল সন্ধ্যার টান আলোয় জড়িয়ে ধরল। সন্ধ্যায় আজান পড়েছে। পদ্মজা নিচতলায় এসে আলোকে লতিফার কাছে দিয়ে নিচে ঘরে যায়, নামাজ আদায় করে নেয়। তারপর আলোকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিল। মজিদ পায়ে ব্যথা পেয়েছেন, তিনি ঘরে শুয়ে আছেন। ফরিনাও ঘরে। বাড়ির বাকি পুরুষরা এখনো ফেরেনি। আমিনা সদর দরজায় বসে আছেন, চুল এলোমেলো, কপালে এক হাত রেখে বাইরে তাকিয়ে রানীর অপেক্ষা প্রহর গুনছেন। মানুষটার অনেক দুষ্টুটি আছে ঠিক, তবে মেয়ের জন্য পাগল। বাড়ির আরেক কাজের মেয়ে রিনু আলোর সাথে শুয়ে আছে। আলো একা ঘরে কিভাবে থাকবে, তাই পদ্মজাই রিনুকে আলোর সাথে থাকতে বলেছে। লতিফা রান্নাঘরে রান্না করছে। সবাই যে যার কাজে ব্যস্ত। মানবতাবোধ থেকেও অন্তত রানীর নিখোঁজ হবার কাতর হওয়া উচিত। কিন্তু পদ্মজা কাতর হতে পারছে না। তাকে চুম্বকের মতো কিছু টানছে উল্টো দিক থেকে। পদ্মজা শক্ত করে খোপা বাঁধে বাড়ির আর শাড়ির আঁচল কোমরে গুজে, গায়ে জড়িয়ে নেওয়া নীল শাল, হাতে নেয়া টর্চ আর ছুরি। এরপর অন্তর্মহলের দ্বিতীয় দরজা দিয়ে বেরিয়ে পড়ে। এক নিঃশ্বাসে ছুটে আসে জঙ্গলের সামনে, হাঁপাতে থাকে। চোখের সামনে ঘন জঙ্গল, পেছনে কয়েক হাত দূরে অন্দরমহল। হাড় হিম করা ঠান্ডা। পদ্মজার ঠোঁট কাঁপতে থাকে। এই জায়গায় সে অনেকবার এসেছে, কিন্তু পা রাখতে পারেনি জঙ্গলে। কেউ বা কারা কোনো না কোনো ঘটনা তাকে বেগরা দিয়েছে। আজ কিছুতেই সে পিছিয়ে যাবে না। তার স্নায়ু উত্তেজিত হয়ে আছে। জঙ্গলের ঘাস
পা রাখতেই একটা অদ্ভুত অনুভূতি হয়, গায়ের লোম খুব দাঁড়িয়ে পড়ে। আরো কয়েক পা এগোতেই গা হিম করা অদ্ভুত সর সর শব্দ ভেসে আসে। পদজা একটু একটু করে ভয় করছে। গাঢ় অন্ধকারে এমন গভীর জঙ্গলে সে একা। শীতের বাতাসে গাছের পাতাগুলো শব্দ তুলছে আর পদ্মজা উৎকর্ণ হয়ে উঠেছে। ভয়ে ভীত নিয়েই সে এগোতে থাকে। চারদিকে ঘাস, সরু একটা পথ ঘাসে নেই, মানে এই পথে দিয়ে মানুষ হাঁটাচলা করে। পদ্মজা সেই পথ ধরে এগোতে থাকলো। সে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ দেখছে। বড় বড় গাছ দেখে মনে হচ্ছে কোনো কোনো অশরীরী দাঁড়িয়ে আছে। পদ্মজা মনে মনে আয়তুল কুরসি পড়ে বুকে ফু দেয়। একটা সময় পথ শেষ হয়ে যায়। পদ্মজা টর্চের আলোতে পথ খুঁজে যেদিকেই তাকায় সেদিকেই বনলতা পাতা। যারা এখানে আসে তারা কি এখানেই থেমে যায়? পদ্মজা ভেবে পায় না। মাথার উপর ঝাপটানোর শব্দ শোনা যায়। পদ্মজার বুকে ধক করে উঠল। সে টর্চ ধরল মাথার উপর। দুটো পাখি উড়ে যায়। এরপর চোখে ভেসে ওঠে চন্দ্র, তারকাহীন স্থান আকাশ। পদ্মজা লম্বা করে নিঃশ্বাস নিল। সে কিনা কি ভাবছিল? পদ্মজা শুকনো তীক্ষ্ণ চোখে চারপাশ দেখল। রুম্পা কি বলেছিল মনে পড়তেই সে উত্তরে তাকালো। বেশি দূরে চোখ পড়ল না। ঝোপঝাড়ে ঢাকা চারপাশ। পদ্মজা মুখ অস্পষ্ট বিরক্তির শব্দ করল। নিজে নিজে বিড়বিড় করল, ধুর, কোন দিকে যা এবার। ছটফট করতে থাকলো পদ্মজা। তার হাত থেকে ছুরি পড়ে যায়। ছুরি তোলার জন্য নত হয়ে সে ছুরির সাথে তার হাতে ঘাস উঠে আসে। পদ্মজা অবাক হয়। কেন যেন মনে হলো এই বনবাসের শেকড় মাটির নিচ থেকে ছিল না। পদ্মজা উত্তরের দিকে আরো কতগুলো ঘাস এক হাতে তোলার চেষ্টা করলো। সাথে সাথেই হাতে উঠে আসে। সত্যি, শেকড় নেই মাটির নিচে। কেউ বা কারা পথের চিহ্ন আড়াল করতে নতুন ঘাস ছড়িয়ে রেখেছে। পথ লুকানো কি প্রায় এমন করা হয়? তাহলে তো বেশ পরিশ্রম করে। পদ্মজার উত্তেজনা বেড়ে যায়। সে উত্তরের দিকে পথ ধরে এগোতে থাকে। হাঁটে প্রায় 10 মিনিট। এই মুহূর্তে সে চলে আসলো জঙ্গলের মাঝে। সামনে ঘন ঝোপঝাড়, পরিত্যক্ত ভাব চারদিকে, ভুতুড়ে পরিবেশ। থেকে থেকে পেঁচা ডাকতে কাছে কোথাও। পদ্মজা বিপদ মাথায় নিয়ে ঝোপঝাড় দুটি হাত ছড়িয়ে অজানা গন্তব্যে হাঁটতে থাকলো। কাঁটা লাগে মুখে, চামড়া ছিলে যায়। পদ্মজা ব্যথায় মাগো বলে আর্তনাদ করে ওঠে, কিন্তু ব্যথা নিয়ে পড়ে থাকেনি। সে এগোতে থাকে। ঝোপঝাড় ছেড়ে বড় বড় গাছগুলোর মাঝে আসতেই পদ্মজার মনে হয় তার পেছনে কেউ আছে। সে চট করে ঘুরে দাঁড়ায়। কেউ নেই। সে মনের ভুল ভেবে সামনে হাঁটে, কিন্তু আবার মনে হয় পেছনে কেউ আছে। পদ্মজা থমকে দাঁড়ালো, ঘুরে তাকায়। তার মনটা আনচান আনচান করছে, কু গাইছে। কেমন ভয়ঙ্কর পড়েছে এই গভীর জঙ্গলে। সে একা। কিছুক্ষণ আগে সন্ধ্যা হলো, কিন্তু এখন মনে হচ্ছে গভীর রাত। কোনো অঘটন ঘটে গেলে কেউ জানবে না। পদ্মজা রগে রগে শিরশির অনুভব হয়। ভয়টা বেড়ে গেছে। ভেঙে পড়েছে সে। রাতে যেন শক্ত
সাহসিকতা চুষে নিতে পারে। পদ্মজা আল্লাহকে স্মরণ করে, হেমলতাকে স্মরণ করে, চোখ বুজে হেমলতার অগ্নিমুখ ভাবে। তিনি যেভাবে তীক্ষ্ণ চোখে তাকাতেন সেগুলো পদ্মজা তাকায়। কান খাড়া করে চারপাশে যত জীব প্রাণী আছে সবকিছু উপস্থিত টের পাওয়ার চেষ্টা করে। কাছে কোথাও অদ্ভুত এক জীব ডাকছে। নিশাচর পাখিরা তীক্ষ্ণ ডাকেও শোনা যাচ্ছে। ঝিঝি পোকার এক স্বরে ডাকছে। শাঁসা বাতাস বইছে। এই সব কিছুতে ছড়িয়ে একটা মানুষ গাঢ় নিঃশ্বাস তীক্ষ্ণভাবে কানে ঢুকে। খুব কাছে কেউ দাঁড়িয়ে আছে, নিঃশ্বাস নিচ্ছে। পদ্মজার হাত দুটি শক্ত হয়ে যায়। অদ্ভুত এক শক্তিতে কেঁপে ওঠে সে। চোখের পলকে দুই পা পিছিয়ে লোকটিকে না দেখেই ছুরি দিয়ে আঘাত করে। লোকটি আহ করে ওঠে। পদ্মজার চোখ খুলে দেখে মুখ অন্ধকারের অস্পষ্ট, তবে কণ্ঠটি পরিচিত মনে হলো। পদ্মজার ছুরির আঘাতে লোকটির হাত লেগেছে। পদ্মজা আর রাগী কিন্তু কাঁপা স্বরে প্রশ্ন করল, কি আপনি? লোকটি ক্ষুধার্ত বাঘের মতো ছুটে এসে পদ্মজার গলা চেপে ধরে। পদ্মজা আকস্মিক ঘটনার জন্য প্রস্তুত ছিল না। লোকটি এত জোরে গলা চেপে ধরেছে যে তার দম বন্ধ হয়ে আসছে। মাথার উপর আরো কোটি পাখি ডানা ঝাপটে উড়ে যায়। একটি বিলীন একটা বলিষ্ঠ হাত গাঢ় অন্ধকারে অপরূপ সুন্দরী এক মেয়ের গলা চেপে ধরেছে। সুন্দরী মেয়েটি ছটফট করছে। লোকটির মুখ অন্ধকারে ঢাকা। ভয়ঙ্কর দৃশ্য। পদ্মজা তার হাতের ছুরিটি শক্ত করে ধরে লোকটির পেটে ক্যাচ করে টান মারে। লোকটি আর্তনাদ করে সরে যায়, হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে। পদ্মজা আবারও আঘাত করার জন্য এগোতে লোকটি ফুলে ফেঁপে উঠে দাঁড়ায়, যেন নতুন উদ্যমে শক্তি পেয়েছে। লোকটি ঝাঁপিয়ে পড়ে পদ্মজার উপর, নখের আঁচড় বসায় হাতে, কেড়ে নেয় ছুরি। পদ্মজার ছুরি ছাড়া এমন হিংস্র পুরুষের শক্তির সামনে খুবই নগণ্য। যেভাবেই হোক এর থেকে বাঁচতে হবে। পদ্মজা টর্চ নিয়ে লোকটির মাথায় বাড়ি মারে। লোকটি টাল সামলাতে না পেরে পেছনে যায়। পদ্মজা উল্টো দিকে দৌড়াতে থাকে। পেছনে ধাওয়া করা আগন্তুক দুইবার ছুরির আঘাতে একবারও মাথায় টর্চের বাড়ি খাওয়ার পরেও আগন্তুক লুটিয়ে পড়েনি মাটিতে। নিশ্চিত সে এই রহস্যের পাক্কা খেলোয়াড়। পদ্মজার শাল পড়ে যায় গা থেকে। তার খোপা খুলে রাতের মাতাল হাওয়ার চুল উঠতে থাকে। ঝোপঝাড়ের মাঝে উদ্ভ্রান্তের মতো সে দৌড়াচ্ছে। কানে আসছে বাতাসের শব্দ। শাঁসা দুই হাতে শাড়ি ধরে রেখেছে। গোড়ালির উপর যেন শাড়িতে পা বেঁধে পড়ে না যায়। জুতা ছিঁড়ে পড়ে থাকে জঙ্গলে। কাঁটায় কাঁটায় ছিন্ন ভিন্ন হয়ে যায় পদ্মজার পা। রক্ত বের হয়ে গল গল করে। তবুও সে থামল না। সে এত সহজে মরতে চায় না। এই গল্পের শেষ অবধি যেতে হবে, তাকে বাঁচতে হবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।